This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভালো আর মন্দের দ্বন্দ্ব মানি না, কে ভালো কে মন্দ যেটা খবর রাখি না। সে কবে কলকাতার রাস্তায় টুইস্ট নাচতে নাচতে এটা বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর তারপর গঙ্গা দিয়ে যত জল গড়িয়েছে বাঙালির মনে তো এই ভালো আর মন্দের দ্বন্দ্বটা ততই গেঁড়ে বসেছে। আর এই 2025-এ সারা দেশ সেও তো উথাল পাতাল হয়ে যাচ্ছে ওই একটাই প্রশ্নে, ভালো বা মন্দ মানে খারাপ বলে আদৌ কি কিছু হয়? এই দুটোর মধ্যে ফারাক করেই বা কী হবে? এবার দেখুন, এই প্রশ্নটা শোনার পর আপনাদের মনে হবে যে সে কী কথা, ভালো আর মন্দের মধ্যে যদি ফারাক না করি তাহলে সমাজ জীবন এগুলো থাকবে কি করে? ঠিক, কিন্তু এটাও ঘটনা যে সব ক্ষেত্রেই কি এই ভালো আর মন্দ বিচার্য? সব কিছুকে কি ওই একই মাপকাঠিতে বিচার করা যায়? যদি যায় তাহলে কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্নটা সারা দেশের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছে একটা মালায়ালাম সিনেমা। স্থানার্থী শ্রীকুট্টান নামের এই সিনেমাটা তৈরি হয়েছে এই ভালো আর মন্দের চিরাচরিত ঝগড়া থেকে। ছোটোবেলার কথা মনে করুন তো, ক্লাসে যখন আমরা সবাই মিলে গিয়ে ঢুকেছিলাম, কেউ কেজিতে, কেউ নার্সারিতে, কেউ ওয়ানে, তখন প্রথম যে প্রশ্নটা সবার মধ্যে আসতো, এ ভালো ছেলে, এ খারাপ ছেলে, এর সাথে মিশবি না, এ খারাপ, ওর পাশে থাক, ও ভালো, ভালো ছেলে হতে হয়। সবাই শুনেছেন আপনারা, আমি, সবাই। ভালো বন্ধু, খারাপ বন্ধু, এরকম বহু কিছু, মানে সম্পর্কের ভালো আর খারাপটাকে সম্পর্কের মাপকাঠি সেটা স্থির করে দেওয়ার একটা বিশেষ দায়িত্ব দিয়ে ফেলার পর থেকেই আমরা টালমাটাল করে এগোতে এগোতে শুরু করেছি, বুঝলেন তো? আর শেষ পর্যন্ত একেবারে শেষ দৃশ্যে গিয়ে ছিঁড়ে খান খান করে দিয়েছেন পরিচালক। স্থানার্থী শ্রীকুট্টান নামের ওই সিনেমাটায় একদম শেষ দৃশ্যে দেখানো হয়েছে একটা প্রাইমারি স্কুলের বিভিন্ন ক্লাসে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ বলে কিচ্ছু নেই, বরং সব পড়ুয়া বসেছে পাশাপাশি একটাই বেঞ্চে, পাশে আরেকটা বেঞ্চ, কিন্তু তা এইভাবে পাতা হয়েছে এমনভাবে যে ক্লাসরুমের চেহারাটাই অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়ে গেছে। কোনো ব্যাক বেঞ্চারের বিষয় নেই, ব্যাক বেঞ্চই নেই, সুতরাং ব্যাক বেঞ্চার বলে কাউকে দেখার জায়গাই নেই। সিনেমা এটা দেখানোর পরেই দক্ষিণ ভারত জুড়ে হইচই শুরু হয়ে গেছে। কেরল তো বটেই, তামিলনাড়ুর মতো কেরলের প্রতিবেশী রাজ্যের বিভিন্ন স্কুলে ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ওভাবে পাশাপাশি বসানো হচ্ছে। অথচ আমরা মানে বাঙালিরা জানিও না যে সৌমিত্র চট্টোপাধ্যায় যেরকম অতগুলো বছর আগে আমাদের মন থেকে ওই ভালো আর মন্দের দ্বন্দ্বটা মুছে দিতে চেয়েছিলেন, তেমনি বেশ কয়েক বছর ধরে ক্লাসরুমেই ভালো ছেলে খারাপ ছেলের পার্থক্যটা মুছে দেওয়ার চেষ্টা করছে আমাদেরই রাজ্যের একটা স্কুল। বলা ভালো একটা সরকারি স্কুল, মানে বুঝতে পারছেন, যে সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে এত প্রশ্ন ওঠে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থায় আমাদের চিরাচরিত ধ্যান ধারণা নিয়ে অনেক আগে একেবারে গোড়ার থেকে টান মেরে দিয়েছে এবং আর একবার মনে করিয়ে দিয়েছে সেই কথাটা, আজ যা বাংলা ভাবে কাল গোটা ভারত ভাববে। এটা কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের গায়ে বড় বড় করে লেখা, সফলতার প্রথম সিঁড়ি হলো শিক্ষা। আর দুপা হেঁটে স্কুলের দালানে উঠলে দেওয়ালে চোখে পড়বে ছবি সহ লেখা, মিলেমিশে থাকাতেই আমাদের সুখ, আমরা হাসি খেলি পড়ি আর শিখি। এ যে নেহাত কথার কথা নয় সেটা মালুম হবে আর একটু কষ্ট করে ক্লাসরুমে পা রাখলে। একটু যারা নিচু ক্লাস তারা বসে আছে শতরঞ্জিতে ক্লাসরুমের দেওয়াল ঘেঁষে, পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে। ছোটরা লিখছে দেওয়ালে, দেওয়ালেই ব্ল্যাকবোর্ড, সেই ব্ল্যাকবোর্ডে লিখে লিখে পড়ছে যারা, তাদের প্রত্যেকের হাতে চক আর ডাস্টার। আমরা বোর্ড পেয়েছি, লিখেছি। বোর্ড পেয়েছো, বোর্ডে লেখো।
নিজেরা লিখছে, ভুল হলে মুছছে, আবার লিখছে। লিখতে লিখতে পড়া আর পড়তে পড়তে লেখায় পড়া মনে থাকছে সহজে। একটু যারা বড় তারা ক্লাসরুমের বেঞ্চে বসেছে বটে, কিন্তু আগুপিছু নয়, তারাও বসেছে পাশাপাশি, এক বেঞ্চের পরে আর এক বেঞ্চ পেতে। পড়ার মাঝে দমকা হাওয়ায় জানালা খুলে যায়, আলো এসে লুটোপুটি খায় বেঞ্চে। সেই আলো মেখে পড়ে চলা ছেলে মেয়েরা জানে বেঁধে বেঁধে থাকার মানে। ঘরের বাইরে তখন কাদিরপুর প্রাইমারি স্কুলের হেড স্যার বলে চলেন কত বছর ধরে তারা এভাবে পাশাপাশি বসাচ্ছেন ছাত্রছাত্রীদের। ব্যাক বেঞ্চার নিয়ে গত কয়েকদিন থেকে আমরা এক সিনেমার কথা শুনতে পাচ্ছি, কেরোলিয়ান সিনেমার কথা। আমরা যদিও সেই সিনেমা কেউ দেখিনি, সমস্ত ছাত্রছাত্রীকে আমরা গোল করে নো ব্যাক বেঞ্চার করে আমরা গত 5 বছর থেকেই সেইভাবে বসাই। কথাটা মিথ্যে নয়। বছর 3 আগেও যে কিরণময়ীর অরুণ বরুণ কিরণমালারা পাশাপাশি বসত, কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় নয়, সবাই যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ছিল, সেই ছবি মনে পড়ে সাংবাদিকের। সম্বিত ফেরে মাস্টারমশাইয়ের কথায় হেডমাস্টার তখন বলে চলেছেন, ফার্স্ট বেঞ্চের সঙ্গে লাস্ট বেঞ্চের ব্যবধান মুছে দেওয়ায় হীনমন্যতা বোধ কেটেছে একটু পিছিয়ে থাকা ছেলে মেয়েদের মনে। কয়েকটা নম্বরের ব্যবধান যাদের মধ্যে, তারা এখন বেঁধে বেঁধে থাকছে। যে ছেলেগুলো আসতো না স্কুল, পিছনের সারির হয়তো আসতো না, ডেকে পাঠাতাম না, যারা হীনমন্যতায় ভুগত পিছনের বেঞ্চের ছেলেরা, তারা গত কয়েক বছর থেকে আমাদের স্কুলে আসতে শুরু করল। এবং বললে বিশ্বাস করবেন না, গত কয়েক বছর থেকে আমাদের এখানে প্রায় 100% ছাত্রের উপস্থিতি। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। যে রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাই চলছে টিমটিম করে, সেই রাজ্যে শঙ্খ ঘোষের লাইনগুলো সত্যি করে যে স্কুলের ছেলেমেয়েরা বেঁধে বেঁধে আছে, সেই স্কুল আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে। স্কুলের চৌকাঠ থেকে কয়েক পা এগোলেই ভারত বাংলাদেশ বর্ডারের কাঁটাতার। সীমান্তের কাঁটাতার সাক্ষী কাদিরপুরের ছেলে মেয়েগুলোর মধ্যে কোনো কাঁটা নেই, কোনো বাধা নেই, ভালো আর মন্দের দ্বন্দ্ব নেই। ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, আর আছে নিজেদের রাজ্যে সবাই রাজা হয়ে ওঠার গোপন সূত্র। সারাক্ষণ তো এই রাজ্যের কোথায় কি খারাপ সেগুলোই আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে। স্কুলটা আমাদের মনে সেই দ্বন্দ্বটার জায়গাটাও কি ঘুচিয়ে দিল, যে ভালোটাও আছে। এই ভালো আছে বলেই তো এই খারাপগুলোকে চোখে পড়ছে, কিন্তু সেগুলোকে খারাপ না ভেবে সেগুলোকেও বদলে দেওয়া যায়। আসলে ভালোর মধ্যে সেই অনুপ্রেরণা, সেই শিক্ষাই তো এই কাদিরপুরের এই স্কুলটা দিয়ে যাচ্ছে আমাদের। দেখুন এই স্কুলটা এক কথায় কি করেছে একবার ভেবে দেখুন। ভালো খারাপের মধ্যে যে ফারাকটা আমরা দেখে আর শুনে অভ্যস্ত, সেটা মুছে দিয়েছে, ঘুচিয়ে দিয়েছে। গোটা রাজ্যে যেখানে সরকারি শিক্ষা ব্যবস্থাটারই নিভু নিভু দশা, সেখানে শুধুমাত্র চিন্তাভাবনা আর অভিভাবকদের সাহায্য নিয়ে এভাবে পরিবেশটা পাল্টে ফেলেছে। কীভাবে ফেললেন? এই রাজ্যের এইখানকারই শিক্ষা ব্যবস্থার একটা স্কুল, তার শিক্ষক শিক্ষিকারা অন্যরকম ভাবলেন কি করে? স্থান মাহাত্ম্য। দেখুন কাদিরপুর কিরণময়ী প্রাইমারি স্কুলের খুব কাছে ভারত বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্তও তো নাকি ভালো আর খারাপের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স, মানে ন্যূনতম একটা দূরত্ব থাকা উচিত, সেই দূরত্বটা ঘুচিয়ে দিয়েছে। এত চারপাশে যে কথাবার্তা হচ্ছে তার মূলে তো ওখানে ওই দূরত্বটা ঘুচে যাওয়া। আচ্ছা, দূরত্ব ঘোচা ভালো না দূরত্ব ঘোচা খারাপ? সব থেকে বড় কথা কি জানেন? এই প্রশ্নটার জবাব এক কথায় হওয়া সম্ভব নয়। বোধহয় পরিস্থিতি অনুযায়ী এই প্রশ্নটাকে বিচার করা উচিত। দেখুন সীমান্তের ওপারে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকেছে, এটা জানা সত্য। তারপর এ রাজ্য থেকে তারা বিভিন্ন রকম পরিচয়পত্র বানিয়ে নিয়ে এদেশের জনসংখ্যার মধ্যে মিশে গেছে, এটাও তো জানা সত্য। আর তারপর এ রাজ্য থেকে এদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ভারতীয়দের ভিড়ে মিশে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানকার অর্থনীতির ভাগ হয়ে দাঁড়িয়েছে, এটাও তো জানা সত্য।
আর এই জন্যেই এই অভিযোগটাতেই জানাজানি হয়ে যাওয়া, এতগুলো জিনিস জেনে যাওয়াতেই গোটা দেশে এখন বাংলা ভাষাভাষী হলেই যে একটা বেকা চোখে সবাই তাকাচ্ছে। এই কমন প্রশ্নটা উঠছে যে তো বাংলাদেশি না তো, এই যে বিভিন্ন জায়গায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার খবর আসছে, পুশব্যাকের খবর আসছে, তার কারণও তো এটাই, এই ভালো আর খারাপের ফাঁকটা মুছে যাওয়া। মানুষ ভালো মানুষ খারাপ সেটা বিবেচনার মধ্যে আমরা যাচ্ছি না, কারণ আমরা বিবেচনা করার কে, বিচার করার কে। কিন্তু যারা ভিন দেশ থেকে আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ে বেআইনিভাবে এখানকার পরিচয়পত্র তৈরি করে, ঢোকাটা বেআইনি, পরিচয়পত্র পাওয়াটা বেআইনি, এখানে মিশে যাওয়াটা বেআইনি, আর কি কি বেআইনি করেছেন আমরা তো জানি না। যারা এইগুলো কাজগুলো করেছেন এবং যাদের জন্য এই বাংলার একটা বড় অংশের মানুষ তাদের দিকে সবাই অভিযোগের আঙুল তুলছেন, তাদের তো আমরা আর যাই হোক ভালো বলে ধরতে পারি না, তাই না? এই অভিযোগই তো একটা নতুন মাত্রা পেয়ে গেছে বিহারে ওই জাতীয় নির্বাচন কমিশনের সমীক্ষার পর। শোনা যাচ্ছে যে ভোটার তালিকা পরিমার্জনের যে কাজ জাতীয় নির্বাচন কমিশন সেটা বিহারে শুরু করেছিলেন, তার প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে এবং কমিশনের সেই অনুসন্ধানে নাকি বিহারের ওই ভোটার তালিকায় প্রচুর পরিমাণে বেনজল ধরা পড়েছে। বেনজল মানে বাংলাদেশি হতে পারে, নেপাল থেকে ঢুকে পড়া অনুপ্রবেশকারী হতে পারে, এমনকি কয়েক পিস পাকিস্তানি বেরোলেও অবাক হওয়ার কিচ্ছু নেই। কারণ সীমান্তের পশ্চিম হোক বা পূর্ব, সীমান্তে শীত কেটে ভারতে আসার জন্য পাকিস্তানিরা যা উসখুস করে এটা তো আমরা জেনে গেছি। এরা যেহেতু সেটা ইতিমধ্যেই প্রমাণিত, পাকিস্তানি আজাদ মল্লিক নেপাল থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল, কিন্তু একটা বড় অংশ তারা বাংলাদেশ থেকে ঢুকছে। অতএব আজ যা বিহারে হয়েছে কাল তা এ রাজ্যেও হবে ভেবে ইতিমধ্যেই তো বিজেপি নেতারা আহ্লাদে প্রায় 8খানা হয়ে গেছে। কারণ 1 আগস্ট থেকে এ রাজ্যেও ওই নিবিড় ভোটার সমীক্ষা শুরু হওয়ার কথা। আপনার আমার বাড়ির দরজা খটখট করে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জন্মস্থান, জন্ম তারিখ, পরিবারের শিকড় বাকর সব অনুসন্ধান করতে পারে এবং সেই পদ্ধতিতেই নির্বাচন কমিশনের দাক্ষিণ্যে তাদের এতদিনের অভিযোগ প্রমাণিত হয়ে যাবে, এটা বিজেপির নেতারা ভাবছেন। অর্থাৎ বাংলায় ভোটার তালিকায় যে বাংলাদেশি আর রোহিঙ্গারা ঢুকে পড়েছে তাদের যে খুঁজে পাওয়া যাবে, এটা নিয়ে বিজেপি নেতারা প্রায় নিশ্চিত। এবং এই জন্যেই ওই বললাম আহ্লাদে তারা 8খানা। এবং এক্ষেত্রে অন্তত তারা মনে করছেন ওই সীমান্তের একটা স্কুল, সেটা যদি ওই ভালো মন্দের মাঝখানের সীমারেখাটা মুছে দেওয়ার ক্ষেত্রে দিশারি হয়ে থাকে, তাহলে ওই সীমান্তই, বাংলার ওই সীমান্তই কিন্তু আমাদের এখানে ভালো আর মন্দের একটা আলাদা আলাদা শ্রেণী তৈরি করে দিয়েছে। আমরা চাই যে বিহারে যে কাজ ইলেকশন কমিশন শুরু করেছেন যত শীঘ্র সম্ভব পশ্চিমবঙ্গে শুরু হোক। তৃণমূলের সরকার রোহিঙ্গাদের ঢুকিয়েছেন, বারবার বিএসএফকে জমি না দিয়ে সেখান থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি আর অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। যে 11টা ডকুমেন্ট চাওয়া হয়েছে, 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা, সেটা ইমিডিয়েটলি এই পশ্চিমবঙ্গে করা হোক। বিহারে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গেছে যখন, তখন বাংলাতেও বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে এই কথা যারা ভাবছেন, সেই বিজেপি নেতৃত্ব গাছে না উঠেই কাঁদির খোঁজ পেলেন কি পেলেন না সেটা তো ওই হাতে কলমে প্রমাণ হয়ে যাবে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের অনুসন্ধান শেষ হলে। কিন্তু কমিশনের কাজ শেষ হওয়ার আগেই ভোটার তালিকায় যে ভূতের সন্ধান পাওয়া গেছে, তাতেই তো অন্য একটা বিতর্কের সন্ধান পাওয়া যাচ্ছে। কি? পহেলগাঁও হামলার পর থেকেই দেশ জুড়ে পাকিস্তানি আর বাংলাদেশিদের খুঁজে বেড়ানো শুরু হয়েছিল। সোজা কথা, অনুপ্রবেশকারী ভিন দেশের মানুষ বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বার করে তাদের পুশব্যাক করার কাজটাও চলেছে। এটা নিয়ে তো কোনো সংশয় নেই যে যদি কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে ঢোকেন এবং এখানে নাম পরিচয় ভাঙিয়ে থাকেন, তাহলে তাকে খুঁজে বের করে একদম ঘাড় ধাক্কাটা দেওয়াটাই একদম প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। আইন কানুন মেনে ওই অবৈধদের দেশে ফেরত পাঠানো হোক, সে বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের নাগরিক, সবার জন্যেই। মানে যারা এ দেশটাকে এই মামার বাড়ি ভারী মজা কিলচর নাই বলে থাকতে শুরু করেছিলেন, তাদের ফেরত পাঠানো, পত্রপাঠ, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, আমাদেরও নেই। কিন্তু ফ্যাক্টর তো আমরা নই, ফ্যাক্টর তো রাজনীতি।
কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশের দায়ে ধরা পড়েছে বলে সারা দেশে বাংলায় কথা বললেই যে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে এবং তারপর তাদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তো স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী করতে শুরু করে দিয়েছেন। এবার মহাজ্ঞানী মহাজন যে পথে এগোন সেই পথে এগোলেই শাস্ত্রসম্মত একটা জায়গায় পৌঁছানো যায়, এটা সবাই মোটামুটি জানেন। আর সেই জন্যই তৃণমূলের অন্যান্য নেতানেত্রীরাও বলতে শুরু করেছেন অনুপ্রবেশের অজুহাত খাড়া করে ভিন রাজ্যে বাঙালি দেখলেই হেনস্থা যে করা হচ্ছে সেটা নাকি সবই বিজেপির চক্রান্ত। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলার মানুষ যারা চাকরি করছে বিভিন্ন জায়গায় তাদেরকে পুশব্যাক করে এখানকার ভোটার তাদের কাছে আই কার্ড আছে, ভোটের আই কার্ড আছে, তার সত্ত্বেও তাদের জোর করে পুশব্যাক করার চেষ্টা হচ্ছে। সোজা কথায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেটা করছেন সেটা কি, তারা বাঙালি অস্মিতা জাগিয়ে তোলার চেষ্টা করছে। অস্মিতা কথাটা মারাঠি, বাংলার কাছাকাছি শব্দ হচ্ছে গর্ব, অহংকার, আত্ম অহংকার, জাত্যাভিমান। সোজা কথায় এটা কঠিন শব্দ, কিন্তু এটাই হচ্ছে একদম পারফেক্ট। নিজেদের নিয়ে, নিজেদের প্রদেশ, নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি, এটা নিয়ে গর্বিত হওয়া, এটার মধ্যে কোনো দোষ নেই, দেখুন কোনো অন্যায় নেই। ইনফ্যাক্ট হ্যাঁ, এটার একদম সেই প্রথম শুনেছিলাম যে যেদিন দেখে পড়েছিলাম যে স্যার আশুতোষ বলেছেন যে কারোর মধ্যে যদি 25 পয়সার একটুখানি বস্তু থাকে তাহলে তার সেটা নিয়ে গর্বিত হওয়া উচিত, অহংবোধ থাকা উচিত। এবার এটা শুনে কেউ ভাবতে পারেন যে অহংকার ছি পরিত্যাজ্য, ঠিক না। কিন্তু স্যার আশুতোষ বুঝিয়ে বলেছিলেন যে যার ভেতরে যেটুকুনি বস্তু রয়েছে সে যদি সেটার জন্য অহংবোধ না থাকে তার মধ্যে, তাহলে সে হীনমন্যতায় ভুগবে। আত্মবিশ্বাসটা থাকার জন্যেই ওই অহংবোধ থাকাটা খুব জরুরি। সুতরাং এটার সঙ্গে দুটো মানে একটা জাতের উঠে দাঁড়ানো, একটা জাতের এগিয়ে যাওয়া, একটা জাতের প্রস্ফুটিত হওয়া, বিকশিত হওয়া, এই সব কিছুর সঙ্গে তাই জন্য এই জাত্যাভিমানটা ভীষণভাবে জড়িত। এবং এই জাত্যাভিমানটা একটা ভীষণ মানে মানুষের কাছে একটা কী বলবো, তাদের মনের মধ্যে লালিত পালিত একটা এমন একটা স্বপ্ন, এটা সবার মধ্যে আছে। দেখুন সে সেই ব্যাপারটা কোনো সময় ব্যবহার করুক চাই না করুক, এই অনুভূতিটা সেখানে যদি একবার কেউ টোকা মারতে পারে তখন কিন্তু এটা বেরিয়ে আসে, আমি বাঙালি, এটা ব্যাপার। এইটার মধ্যে ওই জন্যই কোনো নতুনত্ব নেই, জানেন তো, এই আত্মগর্ব জাত্যাভিমানটা জাগিয়ে তোলার মধ্যে। কেন? কারণ প্রাদেশিক অস্মিতা রাজনীতির ক্ষেত্রে একটা শিওর শট অস্ত্র। এর দুটো বৈশিষ্ট্য, এক, এটা তাৎক্ষণিকভাবে প্রচণ্ড এফেক্টিভ, প্রচণ্ডভাবে কার্যকরী, যাবতীয় ইস্যুকে ভুলিয়ে দিতে পারে। ওই বললাম, এটা মানুষের মনের মণিকোটায় থাকা এমন একটা অনুভূতি যেটাকে রাজনীতি তারা জানে। এটা বেশিরভাগ সময় রাজনীতি টোকা মারে, এবং টোকা মারে এটা কেন? ওই বললাম তার কারণ যখন রাজনীতি মনে করে যে এখন একটা ওই ইনস্ট্যান্ট নুডলসের মতো এক্ষুনি তাৎক্ষণিক, সবই তো ইনস্ট্যান্ট এখন, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট নুডলস, সেরকম একটা ইনস্ট্যান্ট ইস্যু দরকার, যে ইস্যুটা অন্য সব কটাকে মানে শিওর শট ভুলিয়ে দেবেই, সেটা হচ্ছে এই জাত্যাভিমান। মানুষ মানে সেটা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কিন্তু এই একটা জিনিস দিয়ে একই পথের প্রতীক করে দেওয়া যেতে পারে, এবং একই সঙ্গে তাদের প্রত্যেকের ব্যক্তিগত অন্যান্য সমস্যা বা এই মুহূর্তে রাজনীতির চোখে যেগুলোকে ইস্যু বলে সেই সমস্ত ইস্যুকে ভুলিয়ে দিতে পারে। এই জন্যই রাজনীতির দরকার এই মাঝে মধ্যে এই অস্মিতার জায়গাটায় খোঁচা মারা। আবার এর উল্টোটাও সত্যি, এটাই এর দ্বিতীয় বৈশিষ্ট্য। যেখানে যেখানে প্রাদেশিক অস্মিতা ব্যবহার করা হয়েছে এবং যারা করেছে যে দলগুলো, সে সমস্ত জায়গাতেই এটা তাৎক্ষণিকভাবে বিরাট সফল হয়েছে, হইচই ফেলে দিয়েছে। কিন্তু যারা এটা করেছে তারা কেউই কিন্তু দীর্ঘমেয়াদী কোনো স্থায়িত্বের সন্ধান পায়নি।
পরপর যে নামগুলো দেখুন, মূল স্রোতের দল হিসেবে নিজেদের জায়গাটা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে ধরে রেখেছে, এই প্রাদেশিকতা স্লোগান দিয়ে উঠে আসা দলগুলো তারা ওই তাৎক্ষণিকভাবে হইচই ফেলে দিল, সেই জায়গাটা পায়নি। একাধিক উদাহরণ রয়েছে। ঘরের কাছ থেকে শুরু করুন, অসমে বাঙালি খেদা অভিযান হয়েছে, যে আন্দোলন মানে 8 দশকেরও 7 বটে, 8 দশকেরও বেশ কিছু বছর পর্যন্ত টিকেছিল। গুয়াহাটির কটন কলেজ থেকে শুরু করে অসমের বিভিন্ন প্রান্তে সেই সময় বাঙালি দেখলেই হেনস্থা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ঘর বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। কেউ কেউ বলেন প্রায় 5 লক্ষ বাঙালি এই সময় অসম থেকে পালাতে বাধ্য হয়েছিলেন, যারা বেশিরভাগই এ রাজ্যে এসে উঠেছিলেন। সত্যি কথা বলতে কি, অসমে জায়গা জমি চাকরি বাকরি বাঙালিরা দখল করে উঠেছে, সব কিছু ওদের করায়ত্ত। এই রাজনৈতিক অভিযোগ তুলেই নির্বিচারে শুধু বাঙালি হত্যা হয়নি। 8-এর দশকে, সেই সময় 8 দশকের মাঝামাঝি অসম গণপরিষদের মতো দল তৈরি হয়েছিল। ওই ছাত্র যে দল, যেখানে যারা প্রথম এই বিষয়টা শুরু করেছিল প্রফুল্ল মহান্তর নেতৃত্বে, তারা পরে এই অসম গণপরিষদ তৈরি করেছিল, অগপ। এবার অগপ অসম গণপরিষদের নেতা প্রফুল্ল কুমার মহান্ত অসমের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। কিন্তু তারপর যত সময় গেছে ততই অগপ প্রাসঙ্গিকতা হারিয়েছে। 2005 সালে পার্টিটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একই ছবিতে দেখা গেছে মহারাষ্ট্রেও। 6-এর দশকে চরম হিন্দুত্ববাদ আর চরমতম মারাঠি ভাবাবেগকে হাতিয়ার করে শিবসেনা গড়েছিলেন বালাসাহেব ঠাকরে। মুম্বাইয়ের বিখ্যাত সাংবাদিক হরিশ নাম্বিয়ার এক সাক্ষাৎকার বিবিসিকে বলেছিলেন, শিব সৈনিকরা প্রথম দিকে আক্রমণ চালাতো ওই মুম্বাইয়ের দক্ষিণ ভারতীয় কাফে, দোকানপাট বা কলোনিতে, আর সেটা উস্কানি দিতে বাল ঠাকরে নিজের ম্যাগাজিনে দক্ষিণ ভারতীয়দের নাম, ঠিকানা, টেলিফোন ডিরেক্টরির থেকে একদম হুবহু টুকে দিতেন। এরপর তারা কি করলো, ওই দক্ষিণ ভারতীয়দের ছেড়ে আক্রমণের নিশানা করলো মুম্বাইয়ের মুসলিমদের। আর তারপর শিবসেনার নিশানা হয়েছিল বিহার আর উত্তরপ্রদেশের হিন্দিভাষীরা। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে টার্গেট বদলেছে শিবসেনা, কিন্তু তাদের বেসিক জায়গাটা ধরে রেখেছিল, সেটা তো একই ছিল, মারাঠি অস্মিতা, মারাঠি জাত্যাভিমানকে জাগিয়ে দেওয়া। কিন্তু তাদের রাজনীতির এই যে মানে মারাঠি অস্মিতা নির্ভর রাজনীতি, সেটা তাদের একটা জায়গা অবধি পৌঁছে দিয়েছে। তারা মহারাষ্ট্র শাসন করেছেন, কিন্তু তারপর আবার সেই ঠাকরে পরিবারই শিবসেনার অধিকার হারিয়েছে। আজ টুকরো টুকরো। বালা সাহেব বেঁচে থাকতেই শিবসেনা ভেঙেছে। তার ভাইপো রাজ ঠাকরে শিবসেনা থেকে বেরিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছেন। কিন্তু সেক্ষেত্রে শিবসেনার আদর্শ ছিনতাই হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি, যেটা করে দেখিয়েছেন একনাথ শিন্ডে। তিনি শুধু ঠাকরে পরিবারের হাত থেকে শিবসেনাকে বা শিবসেনার নির্বাচনী প্রতীককে ছিনতাই করেননি, যে মারাঠি অস্মিতা ঠাকরে পরিবারের সম্পত্তি ছিল বলে মনে করা হতো, সেটাকে নিজের মতো করে ভোটের কাজে ব্যবহার করেছেন। আর তাকে ব্যবহার করে নিয়েছে বিজেপি। এখন সবাই মোটামুটি সাইডলাইন। এখন তাই 2 দশক পর ব্যক্তিগত ঝামেলা ভুলে ঠুলে ওই অস্তিত্ব রক্ষার তাগিদে ফের কাছাকাছি এসছেন উদ্ধব আর রাজ ঠাকরে। মারাঠিদের ওপর হিন্দি চাপিয়ে দেওয়া চলবে না, এই দাবিতে তারা আবার আন্দোলনে নেমেছেন। মানে মারাঠিদের মনে মারাঠি ভাষার প্রতি আবেগ উস্কে ঠাকরেরা শিন্ডের শিবসেনা আর বিজেপির জোটকে কিস্তিমাত করার চেষ্টা করছেন। পারবেন কিনা সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত সময় তো বলছে যে রাজ্যেই জাতিসত্তা নিয়ে রাজনীতি হচ্ছে, সেই রাজ্যেই একটা সময়ের পর এই রাজনীতির ধার ও ভার কমে গেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাঙালি অস্মিতা, বাঙালি জাত্যাভিমান জাগিয়ে তোলার চেষ্টাটা করছেন, সেই ঝুঁকিটা কেন নিচ্ছেন এই মুহূর্তে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি অহংকারের তাসটা খেলছেন, সেটা কেন খেলছেন? এটার কারণ তো একটাই, এটার ওপর ভিত্তি করে তৃণমূল দীর্ঘদিন কিছু করার চিন্তাভাবনাই করছে না। তৃণমূলের সেই অংশটাকে দেখছে যে অংশটা ঐতিহাসিকভাবে সত্য, অর্থাৎ তাৎক্ষণিকভাবে এটা দারুণ কার্যকরী, অন্য সব কিছুকে ভুলিয়ে দেয়। তৃণমূলের তো এখন ভোলানো দরকার। আর সেই জন্যেই তারা ওই এটাকে ভিত্তি করে বই আটকে থাকবে না। তারা জানে আপাতত বাকি সব কিছুকে ভুলিয়ে দিয়ে এটা দিয়ে 1 বছরের তো ব্যাপার, তারপর তো ভোট।
তারপর আবার অন্য কিছু ভাবা যাবে, তখন ধামাচাপা আর কি। সুতরাং এটা লং টার্মে কাজ করবে না এটা বলে যদি কেউ আনন্দ পান, এই থিওরিটা তার সঙ্গে মিলবে না। সুকান্ত মজুমদার বলছেন যে রাজনীতির দিক থেকে দেখতে গেলে সঠিক সময় সঠিক তাসটা বের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছেন তিনি। এখানে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু তিনি এই কয়েকদিনে তৃণমূলের পালসটা বুঝে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পদক্ষেপের পেছনে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে সেটা বুঝে নিয়েছেন, এবং সেই জন্যেই তিনি সেই উদ্দেশ্যটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে কি আতঙ্কিত হচ্ছেন না? সুকান্ত মজুমদার বলেছেন তৃণমূলের উদ্দেশ্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য নাকি নজর ঘোরানো, এবং সেটা দেশ এবং দশের স্বার্থ বিসর্জন দিয়ে। একটাই, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন। বাঙালিকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। বাঙালি হিন্দুর আগামী দিনে চরম বিপদ। এই যে অনুপ্রবেশকারীরা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করছেন, উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, নিজের মাকেও বিক্রি করতে হলে করতে পারে। সেই জন্য তাদের উদ্দেশ্য একটাই যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা। দেখুন, বিরোধীদের কথা তৃণমূল বিরোধিতা করতে অস্বীকার করতে পারে, কিন্তু একটা কথা অতি বড় তৃণমূল সমর্থকও সম্ভবত অস্বীকার করবেন না, সেটা হলো এই মুহূর্তে পরিস্থিতিটা তো গোলমেলে, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাহিনীর অত্যাচার থেকে শুরু করে এই হালের এই যে যা দেখছি আমরা কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দাদাদের এই যে অশালীন দাপট, আর মাঝে আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনা, চারপাশ থেকে বিভিন্ন দিক থেকে বহুবিধ সমস্যায় রাজ্যের সরকার এবং তৃণমূল কংগ্রেস যে বিদ্ধ জর্জরিত, সেটা তো কেউ অস্বীকার করবেন না। দলটার মধ্যে একটা কোথাও গিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত যে ধরে রাখবে একটা টান টান শৃঙ্খলা, সেই বিষয়টা তো নজরে পড়ছে না। তলার দিকে গিয়ে কোথাও রাস আলগা হয়ে যাচ্ছে, যার জন্যেই মনোজিতের মতো লুম্পেনরা তারা কলেজে কলেজে নিজেদের এইরকম অশালীন কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে। এরা দলের নাম ভাঙাচ্ছে, কিন্তু দলের শৃঙ্খলাটা যদি এরা মেনে চলতো তাহলে এটা অন্তত করতো না। এতদিন ধরে একটা দল ক্ষমতায় রয়েছে, তাতে একটা প্রভাব থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে ওই প্রতিষ্ঠান বিরোধিতার যে একটা মানসিকতা লোকের মধ্যে, সেটাও থাকবে। এবং যত দিন যাবে তত বেশি একটা দলের মধ্যে বিনোজল ঢুকবে। ক্ষমতার কাছে তো সবাই থাকতে চায়, সুতরাং সেটা হবেই। এবার যারা ঢুকবে তাদের মধ্যে কাউকে কাউকে ডেকে নেওয়া হবে, আর কেউ কেউ নিজেরা ঠেলে ঢুকে পড়বে। এবার যারা ঢুকবে তাদের মধ্যে হয়তো দল অমৃতের সন্ধান পাচ্ছে, কিন্তু তার মধ্যে তো তাদের সঙ্গে তো আবার বিষও রয়েছে। মন্থনে তো শুধু অমৃত ওঠেনি, কোথাও গিয়ে বিষও উঠেছিল, তো সেই বিষগুলোও তো তাদের দলের মধ্যে ঢুকে পড়েছে। যত বেশি বেনজল তত বেশি গণ্ডগোল। বামের মতো রেজিমেন্টের দলও তো এর ফাঁদে পড়েছিল। 34 বছর ক্ষমতায় থাকার সুবাদে নিচের তলায় বিভিন্ন রকম দাদাগিরি শুরু হয়ে গেছিল, বিভিন্ন বেনজল ঢুকে পড়েছিল, সেটাই তো তাদের পতনের কারণ হয়েছিল। সেখানে তৃণমূল তো সেই অর্থে রেজিমেন্টেড পার্টি নয়, সাংগঠনিকভাবে একটা ক্লাবের মতো। তারা যে এই ফাঁদে পড়বে এটাও তো খুবই স্বাভাবিক। দিকে দিকে বিভিন্নভাবে যার খুশি মতো চলো, যার খুশি মতো গুছিয়ে নাও, এরকম মানসিকতায় বেশ কিছু মানুষজন চলছেন, সেটা তো দেখা যাচ্ছে চারপাশে। সে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী হন অথবা মনোজিতের মতো ওই ছুটকো ছাত্র নেতা। শৃঙ্খলাহীনতাই যে তৃণমূলের একটা অংশের পরিচয় হয়ে গেছে, সেটা রাজ্যের মানুষ দেখছেন, বুঝছেন। এবং পরিস্থিতি এমনই যে সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর তৃণমূল নির্ভরশীল, যে ভোট ব্যাংক তাদের একটা বড় শক্তি, সেই সংখ্যালঘুদের মধ্যে থেকেও তো বিভিন্ন মতামত উঠতে শুরু করেছে। এবার তৃণমূল নেতারা বলতেই পারেন তাতে কি হলো, এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত হইচই হলো, 26,000 চাকরি বাতিলের জন্য সরকারকে দেখে দেওয়া হলো, লাভ হয়েছে?
আরজিকর বা কসবা ল কলেজের মতো ঘটনা ঘটেছে, রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই, এই রকম সব অভিযোগ উঠেছে, তাতে কি হয়েছে? এখন পর্যন্ত তো ভোটের বাক্সে এতটুকু কোনো প্রভাব পড়েনি। তারা বলবেন এটা জনমত, এবার জনমনে যখন কোনো প্রভাব পড়েনি তখন মানুষ বিশ্বাস করেন না, কিন্তু মনে মনে তারাও জানেন মানুষ বিশ্বাস করে, এবং তারাও জানেন যে এই নির্বাচনী রাজনীতি একটা সময় পর্যন্ত সংগঠনের জোরে বার করে নিয়ে যাওয়া যায়, কিন্তু একটা সময় যদি সেটা একটা লেভেলের ওপর চলে যায় তারপর সেটা সামলানো যায় না। ঠিক যে কারণে বাম ফ্রন্ট তারা 34 বছরের পর 2011 সালে আর সামলাতে পারেনি, তার আগের ভোটে হুড়মুড়িয়ে বিরাট সংখ্যক, রেকর্ড সংখ্যক সিট জিতে আসার পর। আর এটাও জানেন তারা, রাজনীতিতে কোনো কিছুই চূড়ান্ত নয়, আজ যা হয়নি তা কাল ঘটে যেতেই পারে। তাই সোজা কথায় এই সমস্ত কিছু মাথার মধ্যে রেখেই, এইটা কিন্তু বিচক্ষণ রাজনৈতিক চিন্তা ভাবনা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দুধের রাজনীতি, এটা নিয়ে তো কোনো সংশয় হবে না, তিনিও কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না। এবং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পালস খুব ভালো বোঝেন বলেই, এবং নিজের দলের পালসও খুব ভালো বোঝে বলেই এই জায়গার থেকে তিনি বাঙালি অস্মিতার ডাক দিয়েছেন। কারণ তিনি জানেন এই মুহূর্তে তার সামনে একটা এই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করাকে কেন্দ্র করে একটা পড়ে পাওয়া সুযোগ এসে গেছে, এবং এই সুযোগ, প্রকৃত সুযোগ সন্ধানী তিনি কখনো ছাড়েন না। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। চন্দ্রিমা ভট্টাচার্য কোথায় থামলেন দেখলেন? বাঙালির বিরুদ্ধে যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের স্বর কে হয়ে উঠবেন সেইটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে বাঙালি অস্মিতার ডাক দেওয়া মানে একসঙ্গে দুদিকে বার্তা চলে যাওয়া। গোটা বাঙালি সমাজকে বার্তা দেওয়া যে বাংলার সংস্কৃতি, বাংলার গৌরব, বাংলার অস্তিত্ব, সোজা কথায় তার জন্য তিনি লড়াই করছেন। দেশের বিভিন্ন জায়গায় বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে, এটার মানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এটা লোকের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এবং তাদের জন্য তিনি লড়াই করছেন এটা বুঝিয়ে দেওয়া। আর দ্বিতীয় দিক হচ্ছে, এই ইস্যুটাকে যত বেশি তৃণমূল কংগ্রেস তুলে ধরতে পারবে তত বেশি করে বিজেপিকে বহিরাগত বা বাঙালি বিদ্বেষী বলে তারা দেখে দিতে পারবে। কারণ তৃণমূল বলবে বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্যেই বাঙালিরা এইভাবে হেনস্থার শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছে, এবং সবথেকে বড় কথা বাঙালির বিরোধিতা করা হচ্ছে। সুতরাং বিজেপি তারা আদতে বাঙালি বিরোধী, এবং এই সমস্ত কিছু করা হচ্ছে ওই কেন্দ্রীয় সরকার এনআরসি বা অন্যান্য বিষয়গুলোকে সামনে রেখে, এবং এগুলো আসলে করা হয়েছে অন্য কোনো কারণ না, বাঙালিদের হেনস্থা করার জন্য। মানে যাবতীয়ভাবে বিজেপিকে ভিলেন বানানোর, এবং তৃণমূল কংগ্রেস বা তিনি যে বাংলার স্বার্থে লড়ছেন, বাংলার স্বার্থে তারাই লড়েন, এটা বুঝিয়ে দিয়ে নিজেদের হিরো বানানোর চেষ্টাটা তৃণমূল নেতৃত্ব করছে। সামনে ভোট, এই সময় এইটা যদি একবার লোকের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ঠিক যেভাবে 2021-এ বহিরাগত বাংলার পালস বোঝে না, বাঙালি বিরোধী এটা বলে বিজেপিকে দেখে দিয়ে তৃণমূল যাবতীয় সুবিধাগুলো পেয়ে গেছিল ভোটের বাক্সে, সেই একই জিনিসের পুনরাবৃত্তি করার সুযোগটা তারা ছাড়ছে না। এবং এটা বুঝেছে বলেই সম্ভবত ওই সিপিআইএম এবং কংগ্রেস নেতারাও চাইছেন এই কোনো রকমভাবে এই বাঙালি বিদ্বেষের অভিযোগে বিজেপিকে অভিযুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডায় ভাগ বসাতে। মানে বিষয়টা একা তৃণমূল নেই, তারাও যে আছেন এটা সম্ভবত সিপিআইএম এবং কংগ্রেস নেতারা বোঝাতে চাইছেন। পিছনের দরজা দিয়ে এই এনআরসি, এনপিআর আর সিএএ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগের বিরোধিতা করে। মমতা ব্যানার্জি, আপনাকে বলতে হবে বাংলার মানুষকে, সেদিন বাজপেয়ী সরকারের এই 2003 সালের আইনকে সমর্থন করে আপনি ভুল করেছিলেন, যে ভুলের কারণে আজ বাংলা জুড়ে, বিহার জুড়ে
মানুষের মধ্যে একটা সন্ত্রাস তৈরি হয়েছে, আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে কি থাকবে না এই মর্মে। মহারাষ্ট্রে আমরা দেখেছি ভোটারের চাইতে ভোট কাউন্ট বেশি, বিহারে একই রকমের চেষ্টা হচ্ছে, আর পশ্চিমবাংলায় কোনো সন্দেহ নেই বাংলা ভাষী মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এইভাবে দাগিয়ে দিয়ে বাংলার মানুষকে যেভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে, এর সূত্রটা বিজেপি যে করেছিল সেটা মমতা ব্যানার্জি তাতে মত ছিল 2003 সালের নাগরিকত্ব আইন। এবার একটু অন্য দিক থেকে যদি দেখেন এই গোটা বিষয়টাকে, মানে যে অভিযোগটাকে সামনে রেখেই এতগুলো কথা, এত রাজনৈতিক চাল, সেটাকে যদি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে আপনাদের খুব মজা লাগবে, আমি নিশ্চিত। দেখুন, এর আগে একবার খেয়াল করে দেখুন, আমার বয়সী যারা বা আমার থেকে যারা আরও একটু সিনিয়র বা আমাদের পরেরও অন্তত একটা দুটো প্রজন্ম, তারা যখন পড়াশুনো করে বেরিয়েছি আমরা, সেই সময় তো বাংলা থেকে ব্রেন ড্রেনের অভিযোগ আসত, মেধাবীরা রাজ্যে থাকেন না, চলে যান। কেন বলা হতো? কারণ অভিযোগ উঠত যে বাংলায় চাকরি বাকরির পরিবেশ নেই, চাকরি বাকরি নেই, সুযোগ সুবিধা কম। সুতরাং ভালো ভালো মাথারা তাই সেই সময় প্রথমে মূলত বিদেশে চলে যেত এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে অনেকে দেশের অন্য শহরে চলে যেত। কিন্তু গত কয়েক বছরে গোটা বিশ্ব এবং দেশের পরিস্থিতি তো একদম আমূল বদলে গেছে। এখন তো মাধ্যমিকের পর থেকেই ভিন রাজ্যে চলে যাচ্ছে বাংলার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা শেষ করার জন্য। আগে যেত চাকরির জন্য, পাস ঠাস করে, তারপর এখন মানে জাস্ট প্রথম পরীক্ষাটা ক্রস করেই সবাই ভিন রাজ্যে চলে যাচ্ছে উচ্চশিক্ষাটা করার জন্য। এবার তারপর সেখান থেকে তো বাইরেই চলে যাবে, এটাই তো স্বাভাবিক। মানে ভিন রাজ্যের দরজাটা অনেক আগে খুলছে। এই যে গোটা বিষয়টা, এটা সবাই মনে করছেন যে আমার জন্য মার্কেটটা অনেক বড়, চারণ ক্ষেত্রটা বড় হয়ে গেছে, গোটা দেশ, গোটা বিশ্ব, এটা তো মানসিকতাই বদলে দিয়েছে। এইখানটায় এই বাঙালি হেনস্থা হয়েছে বা হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগটা কতটা দাগ কাটতে পারে? এরও দুটো দিক আছে। প্রথমত একটু খেয়াল করে দেখুন, এখন পর্যন্ত কাদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। যারা হেনস্থার অভিযোগ তুলছেন বা যাদের হেনস্থা করা হচ্ছে বলে তৃণমূল অভিযোগ তুলেছে, তারা মূলত পরিযায়ী শ্রমিক। সে উড়িষ্যা হোক বা গুজরাট, মহারাষ্ট্র হোক বা গ্রেটার নয়ডা, যেখানেই এদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যেখান থেকে বাঙালিদের পুশব্যাক করা হয়েছে বলে জানা গেছে, সেই সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকরাই কিন্তু মূলত অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছে। অর্থাৎ এই যে শিক্ষিত সম্প্রদায় যারা শিক্ষা দীক্ষার জন্য বা চাকরি বাকরির জন্য ভিন রাজ্যে গেছেন, এখন পর্যন্ত কিন্তু কোনো রকম আক্রমণ বা হামলার সম্মুখীন হননি তারা। কিন্তু এই হামলার ঘটনাগুলো যাদের ওপরেই ঘটুক, এই অভিযোগটা তোলার মতো তুললে এই বড় অংশটার মধ্যেও কোথাও একটা ভয় ঢুকে যেতে পারে, এটা তৃণমূল জানে। এই জন্যেই তারা আলাদা করে কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের বিষয়টা উল্লেখ করছে না, তারা বাঙালিকে পুরো ব্যাপারটাই দেখে দিচ্ছে। এবার এই পরিযায়ী শ্রমিকদের কথাটাকে বাংলার সমস্যা বলে একটা জেনারেলাইজড করে দেওয়ার সুবিধে কি? একটা তো বললাম, ওই যারা কোনোভাবেই এখন পর্যন্ত এই হামলার শিকার হননি বা সমস্যার শিকার হননি, তাদের মনের মধ্যে ভয়টা ঢুকে যাওয়া, যত ভয় ঢুকবে তত তৃণমূলের লাভ। দ্বিতীয়ত, এই পরিযায়ী শ্রমিকদের সংখ্যাগরিষ্ঠই হচ্ছে সংখ্যালঘু মুসলিম। এদের সামনে রেখে বাঙালি অস্মিতাকে উস্কে দেওয়া মানে এই সংখ্যালঘু ভোট ব্যাংকে সুনির্দিষ্ট বার্তা দেওয়া যে তাদের জন্য তাদের সমস্যাকে গোটা রাজ্যের এবং সব সম্প্রদায়ের সমস্যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছে। এটা বুঝিয়ে দেওয়া যে তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এটা বুঝিয়ে দেওয়া মানে তার এই ভোট ব্যাংককে অটুট রাখার চেষ্টাটা অনেকটাই সফল হয়ে যাওয়া। এবার এই দিকগুলো যখন রয়েছে, এর উল্টো দিকও রয়েছে আরেকটা, যে বিষয়টা এখন অনুপ্রবেশকারীর আঙ্গিকের মধ্যে রয়েছে এবং যেটা ভারতের সর্বত্রই বহুল প্রচলিত এবং সবাই জানেন যে এই যারা অনুপ্রবেশ ঘটছে এটা তো বাস্তব। এবার কারা আসে ওই বাংলাদেশ থেকে? যারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, মূলত শ্রমিক শ্রেণী। দু চারজন শিক্ষিত ইদানিং ঢুকে পড়ছেন। আমরাই দেখিয়েছিলাম আপনাদের শিলিগুড়িতে কীভাবে একজন এখানে এসে পড়াশুনো করার পর ওই কলেজের
অধ্যাপক হয়ে যাওয়ার সেজে বসে গেছিলেন, ফ্ল্যাট ট্যাট করে ধরা পড়ে যেতেই পালিয়ে গেছেন, সে তো আলাদা কথা, কিন্তু সংখ্যাটা এখনও কম। কিন্তু এই উদাহরণগুলো শিক্ষিত সম্প্রদায়কে একদিকে ভয় পাওয়াবে, আর অন্য দিক থেকে এই বিষয়টা নিয়ে যত বেশি আন্দোলন হবে তত বেশি করে আস্তে আস্তে কিন্তু অন্য রাজ্যের মানুষজন তারা এই গোটা বিষয়টাকে গোটা বাঙালি সম্প্রদায়ের সমস্যাই ভাবতে শুরু করবেন। গোটা গোটা রাজ্যের বাঙালির জন্য তাদের নজর ঘুরে যাবে। এটা ওই যারা পড়াশুনো করতে বা চাকরি করতে যাচ্ছেন তাদের জন্য হয়তো কোথাও গিয়ে একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি তো করতেও পারে। খেয়াল করে দেখলেন এই বিপজ্জনক রাজনৈতিক তাস খেলতে গিয়ে কোথাও গোটা বাঙালি আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে যাবে কিনা সেটা ভেবে দেখার একটা সময় এসে গেছে। সেটা রাজনীতি ভাববে না, সবাই জানেন যেটা সামগ্রিকভাবে বাংলার জন্য ভালো না, কিন্তু এটা ভাববে না, কারণ এটা হওয়ার সম্ভাবনাটা, এই চিন্তাটা মনের মধ্যে আসা মানেই রাজনীতি কি ধরবে, আরে তার মানে তো ওই যারা এখনো আক্রমণের শিকার হয়নি তারা এবার আস্তে আস্তে ভয় পাবে। তারা তাদের হিসেবগুলো নিজেদের লাভ কতটা সেটা হিসেব করছে। কিন্তু বাঙালির জন্য এটা মানে নিশ্চিতভাবেই এই রাজনৈতিক স্বার্থসিদ্ধির লড়াইয়ে একটা বিরাট বিপজ্জনক পরিস্থিতি। এর খেসারত তো বাংলার বাঙালিকেই দিতে হবে, এবার সেটা কত মাত্রায় সেটা ক্রমশ বোঝা যাবে। আপাতত আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে যে আছি সেটা তো না বললেই নয়। এবার প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিটা কখন তৈরি হচ্ছে, কখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, এই সময়টা, টাইমিংটা, এটাও খুব ইন্টারেস্টিং। প্রথমত এই প্রথম 21শে জুলাইয়ের আগেই তিনি রাস্তায় নামছেন। সাধারণত 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি দলের টোন সেট করে দেন, একটা দিক নির্দেশ করেন, সামনে নির্বাচন থাকলে তার ইস্যু ঠিক করে দেন। কিন্তু এবার মানে সবাই কিন্তু তৃণমূলে দেখবেন, তৃণমূলের নেতা কর্মী সবাই অপেক্ষা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন বার্তাটা এবার ওই মঞ্চ থেকে দিলেন। কিন্তু এবার ওই 21শে জুলাইয়ের আগেই সেই কাজটা তিনি করে ফেলেছেন বা করছেন। কেন? দেখুন, একটা আন্দাজ তো করা যায়। এই 18ই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, দুর্গাপুরে সভা করবেন। এটাও কিন্তু আমরা দেখেছি যে এটাও খুব তাৎপর্যপূর্ণ। এরকমভাবে 21শে জুলাই এর আগে প্রধানমন্ত্রী এখানে এসছেন, এরকম চট করে ঘটেনি। এটা হয়তো কাকতালীয়, কিন্তু রাজনীতিতে আবার সমস্ত কাকতালীয় একটু হিসেব মেনে হয় তো, সুতরাং এটাকেও আমরা হঠাৎ হিসেবের বাইরে কিছু বলে ধরতে পারছি না। সাম্প্রতিক অতীতে আমরা কি দেখেছি, প্রধানমন্ত্রী যখনই বাংলায় এসছেন, মানে শেষটাই যদি ধরুন, আলিপুরদুয়ারে সভা করেছেন, তখন অপারেশন সিঁদুর জাস্ট শেষ হয়েছে, গোটা দেশের যেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন অপারেশন সিঁদুরের কথাই বলছেন, একটা জাতীয় ভাবাবেগ। এখানে এসে কী করলেন, সরাসরি তৃণমূলকে আঘাত করলেন এবং কড়া ভাষায় আক্রমণ। সুতরাং এবারও তো তিনি সেরকম কিছু দুর্গাপুরে করতেই পারেন। সেটা হলে কি হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রধানমন্ত্রীকে সেই সুযোগটা দিতে চান না? তাই জন্য সেটা বুঝেই আগে ভাগে নিজেদের এজেন্ডাটা ফিক্সড করে দিলেন। এবং তিনি জানেন যে তিনি যখন এই বিষয়টাকে ফিক্সড করে দেবেন, এই বিষয়টাকেই লোকের সামনে তুলে ধরবেন তার আগেই, তখন এবার প্রধানমন্ত্রীকে এসে মুখ্যমন্ত্রীর বা তৃণমূল নেত্রীর বক্তব্যের জবাব দিতে হবে। মানে প্রধানমন্ত্রী কি বলবেন তারই সেট করে দেওয়া প্রশ্নপত্রের উত্তর প্রধানমন্ত্রী দেবেন, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন? প্রধানমন্ত্রীর সেট করে দেওয়া প্রশ্নে তিনি জবাব দেবেন, এটা চাইছেন না। ওই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় আগে পথে নামছেন, আগেই প্রশ্নপত্র সেট করে দিচ্ছেন। লাইমলাইটটা সোজা কথায় একদম নিজের মতো এজেন্ডাটা চারপাশে ছড়িয়ে দিতে চাইছেন, যাতে বিজেপি বা প্রধানমন্ত্রীকে তার এজেন্ডায় এসে, তার মাঠে এসে খেলতে হয়। এটাই কি তার প্রধান লক্ষ্য? বিজেপি কেন্দ্রে অমিত শাহের বিএসএফ রয়েছে। শুধু তো প্রবলেমটা বাংলায় হচ্ছে না,
বিজেপি শাসিত ত্রিপুরাতেও তো সেখানে ঢুকছে, সীমান্ত রক্ষা করতে আপনারা ফেল করছেন। জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহারের নেপাল থেকে আসা লোক দেখা যাচ্ছে, তো বিহার আর নেপালের বর্ডার সেটা পাহারা দিতে পারছে না কেন অমিত শাহের বিএসএফ? যতবার বলবে বিজেপি অনুপ্রবেশ, ততবার তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অমিত শাহের সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা। দেখুন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে যে আগামী দুদিনও এইরকম আবহাওয়া থাকবে। এবার বৃষ্টি তো তবু একটা পূর্বাভাস আছে, রাজনীতির উত্তাপ, তার কি কোনো পূর্বাভাস আছে? 2026-এর ভোট ঘিরে উত্তাপটা একটু আগেই চড়তে শুরু করেছে, আগাম পূর্বাভাস ছাড়াই। যদি তা হয় তাহলে ওই ক্লাসরুমের সাম্যবাদ যে রাজনীতিতে খাটছে না, এটা তো পরিষ্কার। এখানে ভালো আর মন্দের দ্বন্দ্বটা কোনো দলই মুছতে চাইবে না, বরং সব দলই প্রমাণ করতে চাইবে তারা ভালো, বিপক্ষ মন্দ। কিন্তু এরা তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ব্যাপার। একই দলের ভিন্ন ভিন্ন নেতা কি ফার্স্ট বেঞ্চার ব্যাক বেঞ্চার কনসেপ্টেই বিশ্বাস করবেন? তারাও কি চাইবেন যে যদি ব্যাক বেঞ্চটা না থাকে তারা যে ফার্স্ট বেঞ্চার, এটা তারা বোঝাবেন কি করে? ওই বিভেদটা বেঁচে থাকুক, এটাই কি তারা চাইছেন না? নাকি তারা ওই স্কুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এক আসনে বসার কথা ভাববে? বিজেপিকে দিয়েই বলি, দিলীপ ঘোষ বলেছিলেন 2021 সালের পর তিনি রাজ্য রাজনীতিতে বঞ্চনার শিকার। দলের রাজ্য কমিটির বৈঠকে ডাক পাননি, আর ডাক পেলেও বসার জায়গা পাননি। কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দিলীপ ঘোষ আশা করছেন যে রাজ্যে বিজেপির ওই ক্লাসে শ্রেণী বৈষম্যটা গুজবে, ফার্স্ট বেঞ্চার ব্যাক বেঞ্চার থাকবে না, সবাই একসঙ্গে বসতে পাবে। মানে সোজা কথায় তিনি তার ঋত গৌরব ফিরে পাবেন। এবার ফিরিয়ে দেওয়া হবে নাকি তিনি আদায় করে নেবেন সেটা তো সময় বলবে। তবে আপাতত যেটা জানা যাচ্ছে সেটা হলো ওই দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ থাকবেন। সেই অর্থে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে একই মঞ্চে দিলীপ ঘোষ আসন ভাগ করে নেবেন। এটাই কি বিজেপির সাম্যবাদ? এটাই কি রাজ্য বিজেপিতে ওই ক্লাসরুমে আসন বিন্যাস বদলে ফেলার চেষ্টা, ফার্স্ট বেঞ্চার ব্যাক বেঞ্চারের মধ্যে ফারাক মুছে ফেলার চেষ্টা? দেখুন, ফারাক মোছার চেষ্টা সেটা কিন্তু অল্প বিস্তর সবাই করছেন, সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ফারাক তৈরির জন্যেই কিনা সেইটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। দেখুন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই মুসলিম ভোট ব্যাংককে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তারপর সুকান্ত মজুমদারও বলেছেন যে তাদের কাছে মাইনরিটি ভোটটা না থাকলেও কেন্দ্রের পাঠানো রেশন সবার কাছে যাবে। মানে তিনি বলেছেন খুব খোলাখুলিভাবে যে ওরা আমাদের ভোট দেন না, আমরা সেই ভোটটা পাই না, এটা আমি জানি, কিন্তু তার মানে তো এটা না যে আমরা তাকে দূরে ঠেলে রাখবো। মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, সেরকম ব্যাপার। তোমরা আমাদের ভোট দিচ্ছ না, কিন্তু তা বলে কি আমরা রেশন দেবো না, হয় নাকি? এই অবস্থায় শুভেন্দু অধিকারীর বক্তব্য অনেকটাই সংখ্যালঘু ভোটকে উপেক্ষা করার ধর্মী। এবার দেখুন, এই যে বাকি সবাই অনেকটা একমত হয়ে যাচ্ছে, তিনজন বিরোধী দল নেতা উল্টো দিকে, ওপাশে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। তো এটা মানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এদের ফারাক ঘোচানোর চেষ্টা, নাকি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এরা একদিকে চলে গেলে অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকার ফারাক তৈরির চেষ্টা? এটা কিন্তু বোঝাটা খুব মুশকিল। এখন প্রথম কথা হচ্ছে, রাজ্য সরকার এখন দায়িত্বে আছে। রাজ্য সরকারের প্ররোচনামূলক কাজের জন্যই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদটা দিন দিন বাড়ছে। আমাদের রাজ্য সভাপতি তার প্রারম্ভিক ভাষণে দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছেন, আমরা তো সেই বার্তায় সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস, এটাতেই আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে, কোনো অসুবিধা নেই।
নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন। সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ যদি বলেন যে পূব দিকে সূর্য ওঠে, তাহলে আপনারা দেখবেন সকাল 4:59 দূরবীন নিয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন শুভেন্দু অধিকারী, সূর্য পশ্চিম দিকে উঠবে, ওকে উল্টো বলতে হবে। ফলে পুরোটাই ওনাদের এই বিভ্রান্ত। আমি তো মুসলিম ভোট চাই না কোনোদিন বলিনি, পাই না বলেছে, এটা কঠিন সত্য, কঠিন সত্য। দেখুন, মুড়ি মিছরির দাম আলাদা, দরও আলাদা, কিন্তু মিশে গেলে রাজনীতির লাভ। মুড়ি মিছরি এক হলে ওজন বাড়ে, ওজন বাড়লে শক্তি বাড়ে, উল্টোটাও আছে। মুড়ি মিছরি মেলাতে গিয়ে ক্ষতিও হয়, মুড়ি মিছরির সংঘাতে দ্বন্দ্ব বাড়ে। এবার শক্তি বাড়াতে গিয়ে ভাঙড়ে কি সেই গোষ্ঠীদ্বন্দ্বই বেড়ে গেল তৃণমূলের ক্ষেত্রে? দেখুন, ভাঙড়টা না একটা অদ্ভুত চমকে দেওয়া আসন, জানেন তো। গতে বাঁধা ব্যাপারটা ভাঙড়ের সাথে খাপই খায় না। এই 2006 বিধানসভা, সেবার বামেরা 235টা আসন পেল, তৃণমূল মাত্র 31। লাল ঝড়ে উড়ে গেল বিরোধীরা, কিন্তু ভাঙড়ে কে জিতলেন? তৃণমূলের আরাবুল ইসলাম। পরের নির্বাচন 2011, ঐতিহাসিক পট পরিবর্তন, বাংলা জুড়ে সবুজ ঝড়। ভাঙড়ে জিতল কে? সিপিআইএমের বাদল জমাদার। আবার 2021 বিজেপি তৃণমূলের তীব্র লড়াই, জিতে গেল কে? আইএসএফ। মানে পৃথিবীর মধ্যে সব থেকে আনপ্রেডিক্টেবল আসন হচ্ছে এই ভাঙড়। বুঝে উঠতে পারে না, এত বড় ধাঁধা কেউ সলভই করতে পারে না। এবার এই আনপ্রেডিক্টেবল সিটকে কবজা করতেই গিয়েই কি খুনোখুনিতে জড়ালো শাসক। উল্কার মতো উত্থান হয়েছিল তৃণমূলের নেতা রাজ্জাক খায়, একের পর এক পদ, একের পর এক দায়িত্ব। একসময় রাজ্জাক ছিল আরাবুলের ডান হাত, সেই রাইট হ্যান্ডকে শওকত মোল্লা মাথায় তুলেছিলেন। এবার তৃণমূল হয়তো ভেবেছিল যে, বা শওকত মোল্লা ভেবেছিলেন, একে মাথায় যখন তোলা হলো, এ মাথায় মুকুট পড়ানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে। কিন্তু কারুর কি মনে হচ্ছিল যে না, এতে তো মুড়িকে মিছরি বানানোর চেষ্টা হচ্ছে। ব্যাস, এতেই শত্রুতা, এতেই খুনোখুনি। আপাতত যা জানা যাচ্ছে তাতে দলীয় শত্রুতা থেকেই তো খুন। শুরুর থেকেই খুনের দায়টা আইএসএফের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন শওকত, কিন্তু ধরা পড়ল কে? প্রথমে মোফাজ্জেল মোল্লা, তারপর আজহারউদ্দিন, রাজু মোল্লা আর কাঙ্গাল। এরা কারা? প্রত্যেকে তৃণমূল। শুধু তৃণমূল বললে ভুল হবে, মোফাজ্জেল রাজ্জাকের পাশের বুথের সভাপতি। এমনকি শোনা যাচ্ছে ভাঙড় বিধানসভা কমিটির সদস্যও ছিল এই মোফাজ্জেল। আরেক ধৃত আজহারউদ্দিন। একসময় আইএসএফের পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে নেওয়া হয়েছিল শুধু এইটা ভেবে যে সে চলে এলেই দলের বিরাট লাভ, মানে দলবদল করানো হয়েছিল তাকে। একদিকে আরাবুলের সঙ্গী রাজ্জাক, আর একদিকে পুরনো নেতা মোফাজ্জেল আর তার সঙ্গী আজহার। এবার এদের মধ্যে কে নিজেকে মুড়ি, কে মিছরি ভেবেছে বলা মুশকিল। তবে মুড়ি আর মিছরি যে মিশ খায়নি সে তো স্পষ্ট। কিন্তু শওকত মোল্লা, তিনি এবার কি বলবেন? তিনি অবশ্য সহজ পথটাই বেছেছেন, নিজের দলের নেতাকেই অস্বীকার করেছেন। মানে দরকার হলে মুড়ি মিছরি এক, বিপদ বুঝলে যাকে পারবেন আলাদা করে দেবেন, এই না হলে পাকা নেতা। দেখুন, তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। যেদিন খুন হয় যে রেজ্জাক, সেদিন আপনার স্বামী কোথায় ছিল? মিটিংয়ে ছিল। কোন মিটিংয়ে? টিএমসির মিটিংয়ে, কলেজ মাঠে মিটিং হয়েছিল, ওখানে মিটিংয়ে ছিল। কি করতো আপনার স্বামী? আমার স্বামী এমনি টিএমসি ব্যাটি করতো। শওকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক। ওরা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন? খুন করেছে, খুন করে এসে আবার শওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে, পেছনেই দাঁড়িয়ে আছে, দাদা প্রোটেক্ট করে নেবে। হয়তো এই মানসিকতা নেই, আমি এটা কন্ট্রোল করবো। ও বলছে তুই দুদিনকারের নেতা, তুই কন্ট্রোল করবি, তোকে হাত ধরে আমি নিয়ে এলাম। এইরকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে। পিন্ডি বুধঘাড়ে চাপানোর তো চেষ্টা করবেই এরা। এটাই মমতা ব্যানার্জি এবং তার দলের তৃণমূল যে পার্টি, সেই পার্টির এটা হচ্ছে কৌশল। এখন যা অবস্থা হয়েছে, তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। মারছে কে? তৃণমূল। মরছে কে? তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন
শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এখন বিরোধী দল নেতা তিনি তৃণমূলকে বিঁধবেন, শাসককে বিঁধবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যে কথাটা বললেন সেটা কি উড়িয়ে দেওয়া যায়? মারছে তৃণমূল, মরছে তৃণমূল। বড় হওয়ার এই হচ্ছে সমস্যা। মুড়ি মিছরিটা না খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে কিন্তু রাজনীতিতে। ওই যেটা আর কি একদম শুরুতে বলেছিলাম, স্কুলের শিক্ষা, সীমান্তের শিক্ষা আর রাজনীতির শিক্ষা, তিনটেই একদম পাশাপাশি চলছে। ধরুন সাগর দিঘি, সেখানেও তো মুড়ি মিছরির রাজনীতির দিকে একটু নজর দেওয়া দরকার। সাগর দিঘিতে তৃণমূলের কেউ কেউ ওই বায়রান বিশ্বাসকে দামি মিছরি আর নিজেদের কম দামি মুড়ি ভেবেছে। এর থেকে একটা হতাশাও তৈরি হচ্ছে। কংগ্রেসের টিকিটে জেতা, ওই মানে বাম কংগ্রেসের জোটের সমর্থনে জেতা এই বায়রান বিশ্বাস কত আন্দোলন করে বসে তারপর ভোটে জিতলেন। কিন্তু ভোটে জেতার পর বায়রান বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে চলে এসেছিলেন। তখন থেকেই তৃণমূলের কাছে তিনি সুস্বাদু মিছরি। আর যারা এতদিন তৃণমূল করে গেলেন তারা মুশকিল হচ্ছে, নিজেদের মুড়ি ভেবে বসেছেন, নিজেদের বঞ্চিত ভাবছেন। আর সেখান থেকেই তারা মুখ খুলছেন। এই মুখ খোলা মানেই কি? দ্বন্দ্ব। রাজনীতির ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব। সাগর দিঘির ব্লক তৃণমূল সভাপতি বলেছেন বায়রান বিশ্বাসকে বিশ্বাস করা যায় না। সাগর দিঘিকে উনি অশান্ত ভাঙর বানাতে চাইছেন। দেখুন, এটা কিন্তু প্রকাশ্য সবাই বলা হচ্ছে, আড়ালে আবডালে নয়। মানে একদিকে বায়রান বিশ্বাসে অবিশ্বাস, অন্যদিকে ভাঙরে যে তৃণমূলের মধ্যেই খুনোখুনি হচ্ছে সেটা খুল্লা বলে দেওয়া। তৃণমূল নেতা মেহবুব আলম মানে ওইখানে বসে এখানের ব্যাপারটা একদম সার্টিফাই করে দিয়েছেন। মানে তৃণমূলের ভেতরেই যেটা হচ্ছে, এগুলো হচ্ছে, সেটা সরাসরি বলে দিচ্ছেন। ব্যবসা বাঁচাতে তৃণমূল এসছেন বায়রন, এটা বলে আরেকটা না বলা কথাও তিনি বলে ফেলেছেন। মানে বলে দিয়েছেন যে দলে এলে ব্যবসা বাঁচে। মানে একদম বুঝতে পারছেন কী সব কথাবার্তা, একদম দলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। অবশ্য দল বসে থাকেনি, মিছরির অপমানকে নিন্দা করে মুড়ি ভাবা এই কম দামি ব্লক সভাপতিকে চটজলদি শোকজ করে দিয়েছে। আমি জানি না কতদিন দলে থাকবো, কেন যেরকম ভাবে এই সাগর দিঘি পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙর করার চেষ্টা করছে। কেন বায়রান বিশ্বাস বিধায়ক, কেন সাগর দিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বায়রান বিশ্বাস। বিশেষ করে অবাঞ্ছিত কথা বলার ক্ষেত্রে শৃঙ্খলার বাইরে বেরিয়ে কথা বলতে গেলে পার্টি কিন্তু তা সমর্থন করবে না। অলরেডি শোকজের লেটারের উত্তর আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখা যাক, আমরা সেইভাবে অপেক্ষায় আছি। আর জেলা সভাপতিকে যেটা ভালো লেগেছে করেছে, জেলা সভাপতিকে আমি কমপ্লেন করেছিলাম, হ্যাঁ শোকজ করেছেন আর কি, এবার দেখা যাক কি হয়। সাগর দিঘিকে সাঁইথিয়া বানাতে চেয়েছেন যারা, সাঁইথিয়াকে ইংলিশ বাজার বানাতে চেয়েছেন যারা, ইংলিশ বাজারকে সাগর দিঘি বানাতে চাইবেন তারাই, অথবা ভাঙরকে সাগর দিঘি বানাতে চাইবেন তারাই। তৃণমূলের রাজত্বে মানুষের কোনো আইন শৃঙ্খলা নেই, তোলাবাজ, তাদের লড়াই। এগুলো সব এত বড় দল, এত বড় পরিবার, কোথাও কারুর ব্যক্তিগত কিছু প্রবলেম থাকতে পারে, এগুলো বড় কথা নয়। দেখুন, এই মুড়ি মিছরি একদর হয়ে মিশে গেলে কি হয় সেটা তো রাজনীতি হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেটা ওই বায়রান বিশ্বাসও টের পাচ্ছেন, আর এ পাশে শওকত মোল্লাও টের পাচ্ছেন। যাই হোক, কিন্তু এর বাইরে, রাজনীতির বাইরে কি এই মুড়ি মিছরি মেলে না? সেখানেও মেলে, এবং মিললে সেখানেও কিন্তু সমান বিভ্রান্তি তৈরি হয়। যেরকম যোগ্য অযোগ্য মুড়ি মিছরি মিশে যাওয়ার একটা জায়গা দেখেছিল আদালত, এবং সেই জন্যই তারা এসএসসিকে সুযোগ দিয়েছিল যোগ্য অযোগ্য প্রমাণে মুড়ি মিছরিকে আলাদা করার জন্য। এসএসসি ফেল করেছে। এবার সেই ফেলের ফল ভুগছেন কারা? যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবার কে যোগ্য, কে অযোগ্য, কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কে সৎ পথে চাকরি করেছে, এটা তো আলাদা করা যায়নি। তাই আবার পরীক্ষা, আবার অগ্নি পরীক্ষা। আসলে চাল কাকর বাঁচা গেল না বলে পরীক্ষা। এবার পরীক্ষায় চিহ্নিত কাকররা বাদ, সেটাও তো আদালতের নির্দেশে রইলে এবারও চাল কাকর সবাই পরীক্ষায় বসতো। এবার তারা যে আদালতের নির্দেশের পরেও কাকররা যে পরীক্ষায় বসছেন না, সেটা নিশ্চিত করতে হবে এখন এসএসসিকে।
কেউ যদি ফর্ম ফিল আপ করে দেয় কী করে আপনি জানবেন? অত 3-3.5 লাখ লোক, মানে তাদের কি পরিমাণ কড়া নজরদারিতে এই কারা কারা পরীক্ষা দেবেন সেটা ঠিক করতে হবে বলুন তো। এটা তো এর আগে অতীতে কখনো তাদের করতে হয়নি, কিন্তু এবার এই যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্যে থেকেই বাছাই করতে হবে। এর মধ্যে অযোগ্য লুকিয়ে নেই তো, মানে ঝামেলার অ্যাক্সেস যাই বলুন না কেন। সরকার ওসব এই ব্যাপারটার থেকে বেরোতে চেয়েছিল, মানবিকতার দোহাই দিয়ে সবার পাশে, মানে যোগ্য এবং অযোগ্য সবার পাশেই থাকতে চেয়েছিল। দেখুন, অযোগ্যদের আপাতত আমছালা দুটোই গেছে, আর যোগ্যরা তারা আজ পথে নেমেছিলেন। আগে পথে বসেছিলেন, এখন পথে নামলেন। যারা 10 বছর আগে পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন তারা ফের পাশ করবেন এরকম গ্যারান্টি নেই। আর ওই 10 নম্বর তাদের দেওয়ার যে চিন্তাভাবনা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল সরকার, এবার সেই নম্বরটাও তো এখন আদালতের ওখানে গিয়ে ঠিক হবে। যদি না পান তাহলে সেটাও গেল। তাই মরিয়া চাকরিহারারা নবান্ন অভিযান করলেন। অভিযানের প্রাপ্তি সোজা কথায় শূন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষায় বসতেই হবে, এটা তো সবাই জানতেন। তাহলে কেন এই অভিযান? আসলে কি জানেন তো, মাঝ সমুদ্রে জাহাজ ডুবলে না খড়কুটোকেও নৌকা বলে মনে হয়। এই যোগ্য চাকরি প্রার্থীদেরও সেরকমই অবস্থা। তাদের দাবি তো একটাই, যে করেই হোক প্রকৃত তালিকা প্রকাশ করা হোক। তারা হয়তো ভাবছিলেন যে অন্তত পরীক্ষার আগেও যদি কোনোভাবে তারা প্রেশার দিয়ে এই তালিকাটা বার করাতে পারতেন, তাহলে হয়তো আদালত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করত। হয়তো যারা সত্যিকারের যোগ্য তারা হয়তো চাকরিটা পেয়ে যেতেন, আবার পরীক্ষায় না বসি। এই দাবিতেই তো নবান্ন অভিযান আর ওই 14 ফুটের লোহার ব্যারিকেডে ধাক্কা। সান্ত্বনা পুরস্কারের মতো একটা বৈঠক হলো, কিন্তু তালিকা প্রকাশ ওটা কিছুতেই সম্ভব নয়, কারণ ওটা ভ্যানিশ, এটা আদালতেই বলা হয়েছিল। এবার যদি ভ্যানিশ তালিকা ফিরে আসে তাহলে সরকারই তো বিপদে পড়বে। তাই তালিকা বের হয়নি, হবেও না। যেচে বিপদে পড়তে কেউ চায় নাকি, বিশেষ করে যদি সেটা রাজনীতি হয়।